জীবনটা বড়ই অদ্ভুত। আর জীবনের মানে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বাস্তবতার সাথে লড়াই করে টিকে থাকবেন। জীবনটা চলার পথে বোঝা যায় কতটা সহজ, কতটা কঠিন। আর আপনি যদি মধ্যবিত্ত করে জন্ম হয়ে থাকেন তাহলে তো সেটা আরো কঠিন হবে। আজকে একটা কথা বলবো আপনাদেরকে, কথা না, একটা গল্প বলবো, পুরোটাই অবশ্যই শোনা যাবে। আপনার একটা ছেলে যখন একটা পরিবার থেকে ত্যায্য পুত্র করা হয়, তখন ওই ছেলেটার মাথার মধ্যে কত বড় একটা ভাঁজ পড়ে, দায়িত্বের চাপ পড়ে, নিজের কেরিয়ার সব কিছু নিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। তখন তার কাছে তার বাবার কিছু থাকে না, তার পরিবারের সাপোর্ট থাকে না, এমনকি তার কাছে টাকা পয়সাও থাকে না। তেমনই একটা গল্প নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। অবশ্যই পুরোটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। তো যখন আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে, তখন আমি ঘর থেকে বেরিয়ে আসি। আমার কিছু কাপড় চোপড় ছিল, ওইগুলো নিলাম। আর পকেটে তেমন টাকা ছিল না, হাতে একটা মোবাইল ছিল, ওইটা নিলাম। বাড়ি থেকে আসার সময় আমার কাছের এক আত্মীয়, সম্পর্কে দাদু হয়, সে আমাকে ডেকে 500 টাকা দেয়। ওই 500 টাকা আর একটা মোবাইল আর কিছু জামা কাপড়, এগুলো নিয়ে বেরিয়ে আসে। আসলে পরিস্থিতি কতটা কঠিন হলে তখন একটা মানুষ বিপদের সময় কি করবে, কোথায় যাবে, কিছু মাথায় আসে না। তো আমার নারায়ণগঞ্জের একটা বন্ধু ছিল, তাকে আমি কল দিলাম। কল দেওয়ার পরে বলি, এমনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারতেছি না। তখন আমার বন্ধুটা বলল, আচ্ছা তুই চিন্তা করিস না, আমার এখানে চলে আয়। আমার এখানে তো অনেক গার্মেন্টস আছে, সেখানে কাজ করতে পারবি। কোনো রকম অন্তত পক্ষে একবার খাওয়ার জন্য হোক বা নিজের পেটের জন্য তো একটা কাজ জোগাড় করতে হবে বা একটা থাকার পরিস্থিতি তৈরি করতে হবে। যাই হোক, আমার দুপুর গনিয়ে এলো, আমি ফেনীর দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরও হয়েছে, খিদেও লাগছে, কি খাবো ভাবতেছি। এখানে পকেটে টাকা নাই, শুধু একটা মোবাইল। হঠাৎ করে মনে পড়লো ওই যে 500 টাকা দিছে, ওই 500 টাকা থেকে 60 টাকা দিয়ে আপনার ভাত আর ডাল, ওইটা দিয়ে খেয়ে দুপুরটা সেরে নিলাম। পকেটে ছিল আর 440 টাকা। 440 টাকা দিয়ে আমি নারায়ণগঞ্জ পর্যন্ত যেতে হবে। আসলে 440 টাকা হয় না। তো আমি কোনো রকম কাউন্টারে এসে আমার বন্ধুকে আবার কল দিলাম। কল দেওয়ার পরে বলি, দেখ বন্ধু, আমার তো বাড়ি থেকে কিছুই নিয়ে আসি নাই, টাকাও নিয়ে আসি নাই, কিছু নিয়ে আসি নাই, আমাকে কি কিছু টাকা হালাত দেওয়া যাবে? তখন সে কিছুক্ষণ চুপ করে রইল। চুপ করে থাকার পরে আমাকে বলতেছে, আচ্ছা একটা বিকাশ নাম্বার দে, আমার কাছে 200 টাকা আছে, আমি তোর জন্য পাঠাইতেছি। আমি বললাম ওকে। তো আমি যেখান থেকে কল দিছি ওইখানে বিকাশ দোকান আছে, তার থেকে নাম্বারটা নিয়ে তাকে পাঠাই আমার বন্ধুকে, সে আমাকে 200 টাকা বিকাশে পাঠায়। যাই হোক, সব মিলাই আমি বাসের টিকিট কাটি, নারায়ণগঞ্জে যাই। আর নারায়ণগঞ্জে যাওয়ার পরে তার অফিস, আবার সে আমাকে বলে দিছিল আমার অফিস থাকবে, তো আমার ডিউটি করব, তো আমি ঘুমাবো। তো আমি ওইখানে নারায়ণগঞ্জ যেতে যেতে প্রায় বিকাল গড়ায় সন্ধ্যার দিক হয়ে গেছে।
তো আমি সোজা তার অফিসের ঠিকানা দিয়েছে, অফিসে গেলাম। সেখানে প্রায় 2-3 ঘন্টা ওয়েট করার পরে আমার বন্ধু বেরিয়ে আসলো। তখন আর কি সবকিছু জিজ্ঞেস করতেছে, তো আমি সবকিছু খুলে বললাম। বলার পরে আমার বন্ধু বলতেছে, দেখ পৃথিবীটা আসলেই অনেক কঠিন, বাস্তবতা তার চেয়ে আরো বেশি কঠিন। যাই হোক, দুজনে মিলে রুমের দিকে চলে গেলাম। এখানে আমার প্রচুর খিদা লাগছে, আমার বন্ধুরও অফিস শেষ করছে। তো রুমে গেলাম, ও তরকারি পাকানো ছিল, শুধু ভাত পাকাইছে। তো আমরা দুজন মিলে খাইলাম। খাওয়ার পরে যেহেতু আমি টায়ার্ড, ক্লান্ত, সারাদিন জার্নি করছি, খিদে ছিল, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ছি। আমার বন্ধু আমার সাথে ঘুমিয়ে পড়ছে, যেহেতু তার পরের দিন আমার ডিউটি আছে। তো কি হলো, আমার বন্ধু আগে আমাকে সচেতন করে দিয়েছে, দেখ এটা তো নারায়ণগঞ্জের একটি এলাকা, এখানে কিন্তু বাইরের মানুষগুলো কিন্তু একটু বকাটে টাইপের, আর হচ্ছে এত বেশি সুবিধার লোক না। তো যখনই ঘর থেকে বাইর হবি বা কোথাও যাবি, হোটেলে যাস বা নামাজ পড়তে যাস, দরজায় তালা দিয়ে যাই। তা আমি বলছি ওকে ঠিক আছে, যেহেতু আমি নতুন, কিছুই জানি না, কিছুই চিনি না, আমার জন্য তো একটু অন্যরকম লাগবে। তো দুজনেই শুয়ে পড়লাম। আমি সকাল হঠাৎ করে উঠে দেখি আমার বন্ধু নাই। কিরে কোথায় গেল? তখন আমি আবার কল দিলাম তাকে। আমি বলছি, বন্ধু তুই কই গেলি, আমাকে রাখি। তখন বন্ধু বলল, দেখ আমি তোকে অনেকবার ডাকছি, কিন্তু তুই তো উঠিস না। আমার বাবা মারা গেছে, এই জন্য আমি বাড়িতে চলে এসেছি। আমি 3-4 দিন পরে আবার আসতেছি। তুই 3-4 দিন কোনো রকম ওইখানে আমার রুমে থাক, আর একটা হোটেল আছে ওইখানে খাওয়া দাওয়া করিস। এই বলে মোবাইলটা কেটে দিল। তো একদিক দিয়ে আমার এই সমস্যা, আরেক দিক দিয়ে আমার বন্ধুর বাবা মারা গেছে, তাকেও আর কিছু প্রেশার দিতে পারতেছি না, জোর করতে পারতেছি না। তো আমি কোথায় খাবো, কি করব তাও ভাবতেছি, কারণ আমার কাছে তো কোনো টাকা নাই। তাকে আবার কল দিলাম, আমার বন্ধুকে কল দেওয়ার পরে সে আবার কলটা ধরলো, ধরে একটা বকা দিছে, দেখ আমার মনের মানসিকতা এখন ভালো নেই, তুই আমাকে বিরক্ত করিস না, আমাকে এভাবে বলছিল। তো আমি তাকে বললাম, দেখ তোর বাবা মারা গেছে, তুই আমাকে উঠাই দি, আমিও তোর সাথে যাইতাম, আমিও আঙ্কেলকে দেখে আসতাম। আসলে যার বাবা হারায় সেই বুঝে, বাবারা হচ্ছে ভোট গাছের মতো। যাই হোক, আমার বন্ধুর রুমমেট ছিল, তো তার সাথে কথা বলছিলাম আর কি। বলছি ভাই দেখেন এমনি এমনি আমার বন্ধুর বাবা মারা গেছে, ও তো ওখানে গেছে, কিন্তু বলছে একটা হোটেল আমাকে খাওয়ার জন্য আর কি, সে আসলে টাকা দিয়ে দেবে। তখন আমার বন্ধুর রুমমেট আমাকে ওই হোটেলে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওই যে লোকটা, ভদ্রলোক, হোটেলের মালিক যিনি আছে, ক্যাশিয়ার, তার সাথে আমার সাথে পরিচয় করিয়ে দেয়। তা আমি ওইখানে খাইতেছিলাম 2 বেলা, দুপুরটা খাই আর রাত্রে খাই। সকালটা ওই যে তার রুমে মুড়ি বিস্কিট ছিল, তো এগুলা খাই কোনো রকম 2-3 দিন কাটাইতেছিলাম। কারণ আমার বন্ধু তো আসবে, আসলে একটা না একটা চাকরির ব্যবস্থা হবে, আর চাকরির ব্যবস্থা হলে ইনশাল্লাহ কিছু একটা হবে। তো আমি দুপুরবেলা খাওয়ার জন্য গেলাম। আমাকে কিন্তু আমার বন্ধু আগে বলেছিল যেখানে যাব দরজায় তালা দিয়ে যাওয়ার জন্য। তো আমি খাইতে গেছিলাম, কিন্তু আমি তালা দিতে মনে নাই। খাওয়া শেষ করে আসি, দেখি রুমে কিছু নেই। আমার ব্যাগ, আমার জামা কাপড়, আমার বন্ধুর ল্যাপটপ ছিল, তারপর এর মধ্যে আরও তার কিছু অফিসের কাগজপত্র, ফাইল, এমনকি তার রুমে কিছু জিনিসপাতি ছিল, ওগুলো সহ নিয়ে গেছে। তখন আমার মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ছে। শুধু বিপদ আর বিপদ। একদিকে পকেটে টাকা নাই, অন্যদিকে ঘর থেকে ছেড়ে আসছি বন্ধুর কাছে। এখন আমার কারণে আবার আমার বন্ধুরও লস।
আমার বন্ধু, আমি কি জবাব দেবো তার কাছে, সেটাই ভাবতেছিলাম। তো আমি কল দিই আমার বন্ধুকে। কল দেওয়ার পরে বলে, কিরে আবার কল দিয়েছিস কেন? আমি তো বলছি 4-5 দিন পরে আমি আসতেছি। তো আমি বললাম, দেখ, আমি তো দুপুরে খাবার খাইতে গেছিলাম, এদিকে দেখি যে রুম থেকে কিছু নেই, সবাই কে জানিয়ে আসছে, সব কিছু নিয়ে গেছে। তখন আমার বন্ধু বলে, তোকে আনাটাই আমার ভুল হয়েছে। তোকে আমি বলছিলাম, সব কিছু বলছিলাম, এটা নারায়ণগঞ্জ, এখানে মানুষ ভালো হয় না, এখানে সাবধানতার সহিত চলতে হয়। আপনারা সবাই ঢাকা নারায়ণগঞ্জের নাম শুনছেন, আছে সব জায়গাতে ভালো খারাপ মিলাই হয়, কিন্তু নারায়ণগঞ্জের দিকে একটু বেশি চিন্তায় চুরি টুরি এগুলো বেশি হয়, আবার ওদিকে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিও বেশি। যাই হোক, বন্ধু বকাশকা করে বন্ধু বলল, তুই এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে পর, আমি আসার পরে যেন আমি তোকে রুমে না দেখতে পাই। আমি তো তোকে নিয়ে এসছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের কারণে আমার এগুলো খেসারত দিতে হয়েছে। তো আমি মোবাইলটা কেটে দিয়ে বেরিয়ে আমার মোবাইলটা চুরি হয়ে যায়। তো কি করব, অচেনা শহর, অচেনা মানুষ, এখানে পেটের ক্ষুধা, সব দিকেই বাস্তবতা আমাকে যেন ঘিরে ধরছে। রাতটা কোনো রকম ভাবে কাটলো। সকালে আমি বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। কোথায় যাব, কি করব, কোথায় কাজ খুঁজব, কিছুই অজানা। তো আমি নারায়ণগঞ্জ থেকে হাঁটতে হাঁটতে প্রায় আরো ভিতরের দিকে চলে যাই। ওইখানে একটা কলেজ থাকে, কলেজ না, ভার্সিটি। তো ভার্সিটির সামনে একটা টি স্টল ছিল, চায়ের দোকান। আমার অনেক খিদে লাগছে, মানে যে আমি যে কিছু একটা খাবো, আমার কাছে কোনো এক টাকাও নাই, একটা মোবাইল ছিল তাও চোরে নিয়ে গেছে, মানে একদম শূন্য। তো ভার্সিটির পাশে যে টি স্টলটা ছিল, ওখানে আমি আঙ্কেলকে বললাম, দেখেন, আমি আপনার চা, তারপরে কেটলি বা কাপ ফ্রিজ এগুলো আমি ধুয়ে দেব, আমাকে একটু খেতে দেন। তখন ওই আঙ্কেলটা আমাকে বলল, ফাইজলামির আর জায়গা পাও না, কোত্থেকে আসছো, নতুন ধান্দা নিয়ে আসছো, যাও এখান থেকে, এ কথা বলে তাড়িয়ে দেব। তো আমিও কি করব, একবার তো বলছি, কিন্তু কিছুই হয় না। ওখানে অনেক স্টুডেন্টরা আসি চা বিস্কিট খাইতেছে, কেউ কেউ সিগারেট খাইতেছে, কেউ কেউ দামি মোটর সাইকেল নিয়ে আসছে, কেউ কেউ গাড়ি নিয়ে আসছে, বুঝেন তো বিএফি এলাকা। তো আমি এক পাশে বেঞ্চে বসে রয়েছি। বসে থাকার পরে ওইখানে বসে ভাবতেছি কি করা যায়, কি করব, অনেক খিদা লাগছে। তো আমার এগুলো কিন্তু আপনার পাশ থেকে একটা মেয়ে ফলো করতেছে, মানে আমি কি করতেছি সে কিন্তু গাড়ি থেকে ফলো করতেছে। সে একটা সাদা মাইক্রো করে আসছে, আসার পরে টি স্টলের একটু অপোজিটে ওইখানে দাঁড়াইছিল। দাঁড়াই নাই বলতে, গাড়ি দাঁড় করায় উনি ভিতরেই ছিলেন, ভিতর থেকে সবকিছু দেখতেছে। তো উনি গাড়ি থেকে নেমে আমার কাছে আসছে, আসে বলল, তোমার নাম কি? তখন আমি বললাম, আমার নাম মিরাজ। যাই হোক, নাম জিজ্ঞাসা করলো, কেন এখানে আসছি, কি হয়েছে, সবকিছু জিজ্ঞাসা করছে। আমি সবকিছুই খুলে বলছি তাকে, এভাবে এভাবে। তো ওই ভদ্র মেয়েটা শুনে একটু দয়া হলো। তো সে আমাকে নিয়ে আসলো যে টি স্টলে, এসে আমাকে এক কাপ চা দিল আর একটা রুটি দিল, বলো এগুলো খাও। তো আমি কিছু না ভেবে খেয়ে নিলাম। 2 কামড়ে আমার রুটিটা শেষ। তখন আমাকে বলল, আরেকটা দেবো? আমি বললো, দে। তো আবার একটা দিছে রুটি, দেওয়ার পরে আমি ওটাও খাইছি। খাওয়ার পরে পানি খাইলাম, খাওয়ার পরে চাটা খাইছি। আলহামদুলিল্লাহ, একটা শান্তি লাগলো। আসলে
পেটের ক্ষুধা যে কত বড়, যে ক্ষুধার্ত সে ক্ষুধার জ্বালা বুঝে, আর যে ক্ষুধার্ত না তাকে আপনি গল্প শুনিয়ে কোনো লাভ হবে না। যাই হোক, আমার ক্ষুধা নিবারণ হলো। ওই ভদ্র মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, এখন তুমি কোথায় যাবে, কি করবে? আমি বললাম, দেখেন ম্যাম, আমার কোথাও যাবার জায়গা নাই, কোনো কাজ নেই। যদি আপনি পারেন আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, তাহলে আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। তখন ওই ভদ্র মহিলাটা বলে, ওকে ঠিক আছে, আমি একটা কিছু দেখতেছি। তো বলে আমাকে গাড়িতে উঠালো, উঠায় ডাইরেক্ট তাদের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদের বাগানের একটা দারোয়ান ছিল, বাগান দেখাশোনা করতো, তাদের ঘরের বা গেট খুলে দিত, তারপরে গাড়ি টাড়ি পরিষ্কার করে দিত, ওরকম একটা লোক ছিল। তো ওই লোকটা তাদের বাড়ি থেকে কিছু সামান চুরি করে ফালাইছে। তো আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই ম্যাম বলে, সে আবার তার আম্মুকে ডাকে, বলে আম্মু দেখেন আমি একটা নতুন লোক নিয়ে এসেছি আমাদের কাজের জন্য, যেহেতু আমাদের এখানে একটা লোক দরকার, কাজের লোক। তো ও আগের লোকটা তো ভাবিছে, আমি চাইতেছি এই লোকটা ভালো, আমি ওর সব কিছু শুনছি, ও ভালো মোটামুটি হবে, ওকে এই কাজটা দেয়। তখন ওই ম্যামের আম্মু বলতেছে, না এদেরকে বিশ্বাস করা যায় না, কারণ আগেরটা যেহেতু আমাদেরকে ঠকাইছে, এও ঠকাবে, কারণ এরা গরিব, এরা লোভ সামলাতে পারে না। তো কথাগুলো শুনে আমার থেকে একটু খারাপ লাগলো। খারাপ লাগারও কিছু নেই, কারণ কিছু মানুষের জন্য কিছু মানুষের বদনাম এমনিতেই হয়। যাই হোক, ওই ম্যামের আব্বুকে বুঝিয়ে আমাকে ওইখানে কাজে লাগিয়ে দিল। তো আমাকে কাজের বাবদে প্রতি মাসে 20,000 টাকা করে দিল ম্যাম বলেছে। তো এইভাবে কাটতেছে, ভালো কাজ করতেছি, খাওয়া দাওয়া খাইতেছি, তাদের ফ্যামিলির মধ্যে তার আব্বু আম্মু, তারপরে তাদের বাড়িতে আরো যারা কাজ করে, অনেক মহিলা আছে কাজ করে, অনেকে অনেকটা শিফটে আসি, কাজ করি আবার চলে যায়। তো তাদের সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারপরে ম্যামের সাথে আমারও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো ম্যাম একদিন ছাদে চা খাচ্ছিল, আমাকে ডাক দিল নিচ থেকে, বলো মিরাজি দিয়ে আসো। তো আমি গেলাম, বলার পরে বলছে চা খাও। আমি বলছি না ম্যাম, খাবো না। তো কেমন আছি, কি করতেছি, কাজ কেমন লাগতেছে, এগুলো জিজ্ঞেস করার পরে আমি আবার চলে আসছি। তো ম্যামের মতো করে চা খেয়ে আবার রুমে চলে গেছি। পরের দিন আবার আমি বাগানে পানি দিতেছিলাম, তো আমাকে আবার ডাক দিল, মিরাজ এদিকে আসো। তো আজকে উনি 2টা চা নিয়ে এসছে। তো নিয়ে আসে বলতেছে, এটা না খাও। তো আমি বলছি, না ম্যাম আমি খাবো না, আপনি খান। বলে তোমার জন্য নিয়ে এসছি 2টা, একটা আমার জন্য, একটা তোমার জন্য, খাও। তো আমি খেলাম আর গল্প করতেছি। বলতেছে তোমার পড়ালেখা কতটুকু করছো? তা আমি বলছি আমি ইন্টার কমপ্লিট করছি, করার পরে আমার এই পরিবারের একটু সমস্যার কারণে তো আমার এই ঘটনাটা ঘটে, এই জন্য আমার আজকে এই পর্যায়ে আসা। তখন ওই ম্যামটাই বলে, দেখো তুমি আমাদের এখানে কাজ করো, মাইনে 20,000 টাকা পাও। 20,000 টাকা তো তোমার খরচ লাগে না, তুমি এক কাজ করো, আমাদের এখানে কাজ করবে, আর হচ্ছে যা তোমার প্রয়োজন খরচ করবে, খাওয়া দাওয়া ওইগুলো খাবে, আর তোমাকে আমি একটা ভার্সিটিতে ভর্তি করাই দিই, এটার পাশাপাশি তুমি ভার্সিটিও করবে, পড়ালেখা চালিয়ে যাও। তখন আমি ম্যামকে বলি, না ম্যাম, আমার দ্বারা আর পড়ালেখা হবে না, যেহেতু আমি একবার ধরেন ধাক্কা খাইছি বা বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে এই পর্যায়ে আসছি, থাক আমি আর পড়ালেখা করতে চাই না, আমি এভাবেই থাকতেছি। ম্যাম বলল, না তা হবে না, আমি বলছি তুমি পড়ালেখা করবে বাস। তো আমি আর জোরাজোরি করি নাই, যেহেতু আমি ইন্টার কমপ্লিট করছি।
তো আবার আমি স্টাডি শুরু করব। তো একদিক থেকে ভালোই লাগতেছে। তো আমার কাজটা আবার একদিকে পড়ালেখা মিলাই মানে একটু সময় বেশি খরচ করতে হবে, একটু নিজেকে সময় কম দিয়ে। তো যাই হোক, আমি স্টাডি শুরু করলাম, পড়ালেখা শুরু করলাম, সব কিছুই ভালোই চলতেছে। চলার পরে হঠাৎ একদিন ওই যে ম্যামটা কিন্তু আসলে যে আমাকে মনে মনে পছন্দ করে ফেলছে সেটা কিন্তু আমি খুব করে জানতাম না। আর আমিও যে ম্যামকে পছন্দ করি নাই সেটা না বললেও ভুল হবে। আমিও কিন্তু ম্যামকে মানে আমার মনের দিক থেকে ভালো লেগেছে, কিন্তু আমি তা কখনো প্রকাশ করি না। আবার ম্যাম যে আমাকে মানে প্রথম যেদিন আমাকে টি স্টলে দেখে সেদিন থেকে আমার প্রতি ম্যামের একটা দুর্বলতা সৃষ্টি হয়, সেটাও কিন্তু ম্যাম আমাকে কখনো বলে না বা আমাকে বুঝতে দেয় না। তো একদিন কি হলো, তাদের বাড়িতে কিছু বাজার লাগবে, আমাকে পাঠালো বাজার করার জন্য। তো আমাকে ম্যামে বলছে, দেখো এটা নিয়ে আসবা, কিন্তু এখানে রাস্তার মধ্যে এটা যেহেতু শহর, কিছু বখাটে ছেলেরা আছে, সবার থেকে সাবধানে থাকবে একটু। তো এই বললো আমাকে। তো আমি গেটটা দিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো ঠিক যেটা বললো সেটাই হলো। কিছু বখাটে ছেলে মানে আমাকে ধরছে, ধরে বললো, কিরে তুই তো অনেকদিন যাবত এখানে কাজ করস বা একটা মানে ভালো বাড়িতে কাজ করতেছস, তারপরে টাকা পয়সা ইনকাম করতেছস, খুব ভালোই আছস, মজা মাস্তিতে আছস, এগুলো বলতেছে। তো ওই লোকগুলো মানে আমাকে বিভিন্ন ধরনের খারাপ কথা বলতেছে। তো তখন আমি বললাম, কি সমস্যা আপনাদের? আমি তো এখানে কাজ করি, কাজ করতেছি, আমি খাইতেছি, আমি সব কিছু করতেছি, আমি তো কাজের বিনিময়ে এখানে থাকতেছি না, আমি তো আর ফিরি রইল। তো বললো, আমরা সব বুঝি তোর সাথে ম্যামের সম্পর্ক আছে, এই জন্য ম্যামে তোকে কাজটা দিছে, এটা সেটা বিভিন্ন ধরনের কথা বলতেছে। তখন আমারও মাথায় রাগ ধরে, আমিও তাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ফেলি। তো এক পর্যায়ে কি হয়, আমাদের দুই দিকে মানে সমস্যা ঘটে। আমার শার্ট ছিল, তো আমার শার্টে হাতাহাতি হয় দুইজনের মধ্যে, আমার মধ্যে তার মধ্যে। তো ঘটনাটা কিন্তু ম্যামে উপর থেকে দেখতেছে, মানে বেশি দূরে না, তাদের গেটের একটু সামনে। আর ওই যে বখাটে ছেলে যারা, তাদেরকে কিন্তু ম্যামে চিনি। তো ম্যাম আমার দিক থেকে দেখে তাড়াতাড়ি চলে আসছে, আসে ওই বখাটে ছেলেদেরকে একটু বকাশকা দিয়ে তাড়িয়ে দিল। তো ওই ছেলেগুলো কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে আমার সাথে পরবর্তীতে আরো বিরাট একটা সমস্যা তৈরি করছে, আমি বলতেছি আপনারা শোনো। তো আমি বাজার করার পরে যাই হোক, এটা ঘটে গেল, সমাধানও হয়ে গেল। আমি বাজার করে নিয়ে আসলাম, আসার পরেও ফির কয়েকদিন যাইতে লাগলো। তো ম্যাম আমাকে বলছে, বার হওয়ার বেশি দরকার নাই, কাজ করো, আর ভার্সিটির টাইম হলে শুধু যাই ক্লাস করে চলে আসবা, আর ক্লাস অত না করলে হবে, রুমে একটু পড়াশোনা করলে ভালো হবে। যাই হোক, আমিও পড়তেছিলাম, এখানে কাজ করতেছিলাম। তো সপ্তাহ কয়েকদিন পরে আমি আবার একটা কাজের উদ্দেশ্যে যাই, আমার বাসা থেকে আর একটু দূরে, মানে এটা বাসার পাশে না, দূরে। তো ওই ছেলেগুলোর সাথে দেখা হয়ে যায় হঠাৎ করে। তো দেখার পরে ওই ছেলেগুলো বলে যে, ভাই সরি, ওই দিনের ঘটনার জন্য সরি, আমি দুঃখিত। তো আমি বললাম, আসলে হয়তো তারা তাদের ভুল বুঝতে পারছে, এই জন্য সরি বলতেছে। যাই হোক, আমি বললাম, ওকে, আমার পক্ষ থেকে আমিও সরি, দুঃখিত আপনাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, আপনারাও আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে ক্ষমা করে দেব। যাই হোক, সব কিছু ঠিকঠাক। তো তখন তারা বলে, চলেন একটু চা খাই, চা আড্ডা। তো আমি বললাম, আজকে না, আরেকদিন আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসবো। তো ওই আরেকটা ভাই বললো লম্বা করে। তো ওই লম্বা লোকটা কিন্তু আবার ম্যামকে পছন্দ করে, মানে তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক ছিল আগের, ওইটা কিন্তু আমি জানতাম না। তো যাই হোক,
আমাকে চায়ের দাওয়াত দিল, তো আমি যাইতে চাইছিলাম না। তো এক পক্ষ চোরাচুরি করে নিয়ে গেল, মানে বলতেছে না ভাই আসেন খান। তো যাই হোক আমি গেলাম। তো তারা একটা ফ্যান করছে আমার সাথে। কিরকম ফ্যান? তারা বলতেছে দেখ তুই হচ্ছিস আমাদের এখন থেকে বন্ধু, আমিও তোদের বন্ধু, আমরা একটা ভিডিও করবো। আমি বললাম কিসের ভিডিও? তো বললো যে তুই বলবি ভিডিওর মধ্যে আমি ম্যামকে অনেক ভালোবাসি, আমি ম্যামকে প্রথম দেখা দেখে পছন্দ হয়েছে, এই জন্য ম্যামের বাড়িতে আসছি, কাজ করতেছি, এরকম এরকম একটা মানে গল্প তৈরি করলো তারা আমাকে, মানে গল্পটা অন্যভাবে বলছে। হ্যাঁ, তো আমি বলছি না না না, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার একটু হলেও আমার জানা আছে এরা আগেও আমার সাথে একটা গন্ডগোল বাঁধাইছে। তো আমি বললাম না আমার দ্বারা এটা হবে না। তো বলছে যে দেখ তুই ভিডিওটা আমাদেরকে একটু করতে দিলি না, তো তাহলে আমরা কি ভাববো, তুই ওই যে আগের যে জিনিসটা আছে ওইটা এখনো বাড়তেছিস, ওইটা ধরে মানে এই ভিডিওটা করতেছিস না, আমরা বুঝতে পারছি। তো আমি বললাম যাই হোক, এদের সাথে ভিডিও করলে সমস্যা কি, করে ফেলি। তো তারা যেভাবে যেভাবে বলছে আমি ওইভাবেই বলি। তো এরকম তারা ভিডিওটা করার পরে তারা কি করে, ওই ভিডিওটা ম্যামের আব্বুকে পাঠায়। দেখে মানুষ খারাপ হলে কতটা মানে নিচে নামতে পারে। ম্যামের আব্বুর কাছে পাঠানোর পরে তার আব্বু তো একদম রেগে মেগে পুরো বাড়ি চিৎকার করে, তার মা, বাসায় যত কাজের মেয়ে আছে, কাজের লোক, তাদেরকে আমাকে সবাইকে ডেকে নিয়ে আসে, বলে এই ছোট লোকের বাচ্চাদের কি ভিডিও করছে, কি বলে। আমি আগে বলেছিলাম, ম্যামের মায় বলতেছে আমি আগে বলেছিলাম এদের মতো লোককে এখানে রাখার দরকার নাই। তো আমি কি করব, আমি শুধু কান্না করতেছিলাম, কারণ আমার সাথে তো এটা একটা ফ্যান ভিডিও করছে তারা। আমি সব কিছু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনে না। তো আমাকে মেরে ধরে তাড়িয়ে দিল, এক পর্যায়ে টানা হিস্ট্রি করে আমাকে বের করে দিছে। ম্যাম কিন্তু আমার দুঃখটা বুঝতে পারছে, আমার কথাগুলো কিন্তু সে বুঝতে পারছে, কারণ তার সাথে যে লম্বা ছেলেটা ছিল তার সাথে একটা আগের মানে ঝামেলা ছিল, ওই ঝামেলার সূত্র থেকে মানে আমার সাথে এই ঘটনাটা করছে, এটা ম্যাম বুঝতে পারছে। আসার পরে তারা যখন আমাকে বাইর করে দিল, তো আমার কাছে কিছু টাকা ছিল। তখন দেখেন আমার কপালটা মানে কতটা খারাপ, যখন আমি বাড়ি থেকে শূন্য হাতে বেরিয়ে আসি বন্ধুর কাছে, তখন বন্ধুকে আমি লস করি। তখন ওইখান থেকে একটা ম্যাম আমাকে যেহেতু একটা কাজ দিয়েছিল, তখন ওই কাজটাও করছিলাম, আবার একটা কারণবশত ওই কাজটাও ছেড়ে যায়, এবং কি আমাকে আবার ওখান থেকে তাড়িয়ে দেওয়া। আসলে ভাগ্য কতটা নির্মম পরিহাস হলে আমার সাথে এরকম ঘটে। আমি শুধু একটা ব্যাগ ছিল আমার, ওই ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসার সময় আমার ব্যাগের মধ্যে ম্যাম কিছু একটা রাখার চেষ্টা করছিল, কিন্তু আমার ব্যাগটা ফালাই দিছে তার বাবা। তো আমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসছি, আসে বের হয়ে গেছি, আসি গ্রামের উদ্দেশ্যে আবার চলে আসলাম। গ্রামে আসার পরে আমার কাকার সাথে দেখা হয়। বলতে আমার আপন কাকা না, মানে আমাদের এক বাড়ির পাশে আর কি। তার চায়ের দোকানে যাই, বলি। তো আমাকে অনেকদিন দেখার পরে বলতেছে বাবা কেমন আছিস? তো আমি বললাম আপনাদেরকে ছেড়ে কিভাবে ভালো থাকবো, যাই হোক আসছি কোনো রকম। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম কাকা আমার আব্বু কেমন আছে, আমার বাবা কেমন আছে? তো তিনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলে বাবারে তোর বাবা তো আর বেঁচে নেই। তখন আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে।
কি বলেন কাকা, আমার বাবা বেঁচে নেই? কিন্তু তারা তো আমাকে একটা খবরও দিল না। আমার ভাইরা কাকা বলতেছিল, যখন তুই বাড়ি থেকে বের হয়ে গেলি তার কয়েক মাস পরে তোর বাবা অসুস্থ হয়, আর ওই অসুস্থ অবস্থায় কোনো রকম ট্রিটমেন্ট করায়, আবার করায় না তোর বাকি ভাইরা যারা আছে। এভাবে কয়েকদিন কষ্ট করার পরে তোর বাবা মারা যায়। তো কাকা এভাবে বলতেছে, আমার থেকে তো অনেক খারাপ লাগতেছে, অনেক। আমি কিভাবে বুঝাবো? আমি বলতেছিলাম, কাকা তো আমাকে কি একবারও খবর দেওয়া যায় না? তখন কাকা বলতেছিল, তোর নাম্বার নাই, মোবাইল নাই, তোর সাথে কিভাবে যোগাযোগ করবে, তোর কিভাবে খবরটা পৌঁছাবে? তো তখন ওখান থেকে চলে যায় ডাইরেক্ট বাবার খবর। যাই হাউ মাউ করে কতক্ষণ কান্নাকাটি করলাম, করার পরে দোয়া করতে লাগলাম, কারণ আমি বাবাকে অনেক ভালোবাসতাম। হয়তো সে বুঝে নাই, কিন্তু আমি তো তাকে ভালোবাসতাম। আমার তো কোনো অপরাধ ছিল না। তো আমি আর বাড়িতে যাইনি, কাকার দোকানে কাকাকে বলি, কাকা এমনি আমার সাথে এইগুলো ঘটছে। তখন কাকা বলে, আচ্ছা আমার তো ছেলে নাই, তুই আজকে থেকে আমার ছেলে, আমার দোকানে কাজ করবি, নিজের দোকান বাঁধবি, আর আমার কাছে থাকবি, আমার কাছে খাবি, তুই আজকে থেকে আমার ছেলে, যা। এভাবে বলে কাকা দোকানে কাজ করতে লাগলো। কাকার দোকানে কাজ করতেছি, সময় কাটতেছে, সবকিছু চলতেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যাওয়ার পরে প্রায় আমাদের গ্রামে একটা কালো মাইক্রো ঢুকলো। মাইক্রো ঢোকার পরে আমি ভাবলাম, কে আসলো? একদম দোকানের সামনে চলে আসছে। ম্যাম কিন্তু আমার সম্পূর্ণ ঠিকানা জানে, কারণ আমার একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিটা কিন্তু আমি বাসাতে ফেলে রেখে এসেছি। তো ওই ডায়েরি থেকে ম্যাম সবকিছু খোঁজ খবর নিয়ে ডাইরেক্ট আমাদের গ্রামে চলে এসেছে কালো একটা মাইক্রো নিয়ে। আসার পরে বলে, মিরাজ তুমি কোথায়? তো আমি বললাম, ম্যাম আপনি কিভাবে আসলেন, কি করে জানলেন আমি এখানে আছি, এখানে কাজ? আমি তোমার গ্রামে খবর জানি, তোমার ওই ডায়েরিটার মাধ্যমে সবকিছু খোঁজ খবর নিয়ে আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য। তো আমি বললাম, ম্যাম কেন আসছেন আপনি? আমার জন্য আরো মাইর খাইছেন, আপনার পরিবারের কথা শুনছেন, এখন আবার কেন আসছেন? তখন ম্যাম বলে, মিরাজ আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আমি বলছি, কি বলেন ম্যাম? আমি আপনার সাথে যাব না, আপনি ফিরে যান, আপনি চলে যান, আমি যেতে পারবো না। আমি আমার কাকার দোকানে কাজ করি এখন, কাকা আমাকে ছেলে বলে দাবি করছে, আমি এখানে কাজ করি, তাদের এখানে থাকি, তাদের এখানে খাবার খাই। ম্যাম বলল, না তোমার বাবা কোথায়? তোমার বাবার সাথে আমি কথা বলবো, তোমার বাবা কেন তোমার সাথে এত বড় অন্যায় করছে? তখন আমি ম্যামকে বলি, ম্যাম থাক, ওইগুলো বলার দরকার নেই, আমার বাবা আর বেঁচে নেই। তখন ম্যামও অনেকটা দুঃখ প্রকাশ করলো, কান্না করে ফেললো। তো ম্যাম বলল, আসলে মিরাজ তুমি যখন চলে আসতেছো, আমি তোমার ব্যাগের মধ্যে একটা চিঠি রাখছিলাম, তুমি কিন্তু আদৌ এই চিঠিটা দেখছিলে? তখন আমি বললাম, ম্যাম আমি ওই ব্যাগটা এখনো পর্যন্ত খুলিনি। তো ম্যাম বলল, কেন খুলে নাই? তুমি দেখবা না চিঠিতে আমি কি লিখছি? তোমাকে আমি একটা নাম্বার দিছিলাম ওই চিঠিতে, ওই নাম্বার থেকে তো তুমি অন্তত আমাকে একটা কল দিতে পারতো। জানো এই একটা মাস আমি তোমার খোঁজ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। লাস্টে তোমার ডায়েরি থেকে তোমার ঠিকানা, গ্রামের ঠিকানা আমি আসছি। আমি জানি যে তুমি গ্রামে আসছো, গ্রামে ফিরে আসবে, কারণ ঢাকা শহরে তোমার থাকার মতো আর কোথাও জায়গা ছিল না। এই জন্য তুমি গ্রামে আবার ফিরে আসবে, এই জন্য আমি গ্রামে চলে আসছি। এখন তুমি আমার সাথে চলো। আমি তোমাকে অনেক সময় বলার চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারিনি। আসলে আমি যেদিন প্রথম তোমাকে আমি মাইক্রোবাস থেকে টি স্টলের সামনে তুমি যখন বসেছিলে, আমি ওই দেখাতে তোমার প্রেমে পড়ে যাই। ম্যাম আমাকে এভাবে বলছিল, কিন্তু আমি তোমাকে তখন বলতে পারিনি, তোমার সিচুয়েশন তখন খারাপ ছিল।
তখন আমি যদি তোমাকে এই কথাটা বলতাম, তখন তুমি আমাকে বলতা আমি সিম্পাথি করতেছি। তো ম্যাম আমাকে বলতেছে, তুমিও যে আমাকে পছন্দ করতে না বা লাইক করতে না, সেটা কিন্তু আমি বুঝতে বাকি না, কিন্তু তুমি মুখ ফুটে কখনো বলো না। কেন বলো না সেটাও আমি বুঝি, কারণ তোমার সাথে আমার যায় না, কিন্তু আমি এত কিছু বুঝি না। এগুলা ম্যাম বলতেছে। আমি এত কিছু বুঝি না। আমি আমার মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে থাকবো, আর তোমাকে নিয়ে থাকবো। তখন আমি বললাম, তখন ম্যাম, আপনি হচ্ছেন বড় লোকের মেয়ে, আপনি গরিবের দুঃখ কিভাবে বুঝবেন বা গরিবের সংসারে কিভাবে থাকবেন? তখন ম্যাম বলে, না, আমি আমার বাবার একমাত্র মেয়ে। তাহলে কি হয়েছে? আমার বাবা মাও আমাকে ত্যায্য করছে, করার পরে এখন আমার আর কিছু নেই। তখন আমি বললাম, কি বলেন ম্যাম? তখন ম্যামে বললো, মিরাজ, তুমি যখন চলে আসছো, তখন আমি আব্বু আম্মুর সাথে ঝগড়া করি। তো আব্বু আম্মু আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ওখানে বিয়ের জন্য রাজি ছিলাম না। এই জন্য আব্বু আম্মু আমাকে ত্যায্য করে। তো আমি বললাম, ওকে ফাইন, যেহেতু ম্যাম শিক্ষিত ছিল, এডুকেটেড, তো তুমি জব শুরু করো। তখন বলতেছে, আমরা ঢাকাতে চলে যাব, তুমি একটা জব করবো, আমি একটা জব করব, ছোটখাটো একটা বাসা নিয়ে আমরা আমাদের সংসারটা গুছিয়ে নেব। কিন্তু আমি তোমাকে চাই, তোমাকেই আমার লাগবে, আমি তোমাকে ভালোবাসি। কাকার সামনে বলতেছি। তখন আমি তো কান্না করে দিলাম তার কাহিনী শুনে। আমি তারপরেও বলতেছি, না ম্যাম, এটা হয় না, আমি যাবো না আপনার সাথে। তখন কাকা আমাকে ধমক দিয়ে বলল, দূর বেটা, তোরও কেউ নেই, ওই মেয়েটারও কেউ নেই। ওই মেয়েটা ঢাকা থেকে গ্রামে এসছে, শুধু একমাত্র তোর ভরসা। তুই কিভাবে ওই মেয়েটাকে ফিরিয়ে দিতেছিস? যা, ওই মেয়ের সাথে থাক, বিয়ে কর, সুখে থাক তোরা, আর তোরা দুজন মিলে নতুন সংসার কর। তো আমি সব দিক ভেবে চিন্তে রাজি হয়ে গেলাম। কাকাকে সালাম করে আমরা দুইজনে দোয়া নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই থেকে আমাদের সুন্দর একটা জীবন শুরু হতে যাচ্ছে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আর এটা একটা গল্প ছিল, গল্প হলো এটা একদম সত্য ঘটনার মতোই কোনো একটা ব্যক্তির সাথে ঘটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।